হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আজকের ভিডিওর বিষয় হলো একটি পিকনিক স্পট। প্রতি বছরের মতন এই বছরও 11ই জানুয়ারি আমরা সবাই মিলে গিয়েছিলাম বাবার অফিস পিকনিকে। কলকাতা থেকে একটু দূরে আপনাদের খোঁজ দেব একটা পিকনিক স্পটের। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবার একটু দেরিতেই বেরোনো হয়েছে। সকাল 8:30টার সময় আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিই এবং মাঝে কিছু কিছু জায়গা থেকে বাবার 2-3 জন কলিগসকে গাড়িতে তোলা হয়। রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচণ্ড জ্যাম। কী ব্যাপার না, একটা গাড়ি পুরো পুড়ে গেছে এবং দমকল আগুন নেভাচ্ছে, তাই জন্য জ্যাম। আমরা যে রাস্তা দিয়ে চলেছি সেখানে জ্যাম হওয়ার কথা নয়, কিন্তু এই জ্যামটার জন্যই আমাদের প্রায় 20 মিনিট মতন একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। সেখানে আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হয়। তবে হ্যাঁ, এটাও জানতে পেরেছিলাম যে গাড়িটি যে পুড়ে গেছে সেখানে কোনো হতাহতের খবর আসেনি। গত বছর যখন আমরা ডায়মন্ড হারবারের ওদিকে গেছিলাম তখন সারা রাস্তা জুড়ে প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। আমাদের পৌঁছতে প্রায় 3 ঘন্টা মতো লেগে গিয়েছিল, কিন্তু জায়গাটা খুব একটা ভালো ছিল না। তাই আগের বাড়ি সবাই মিলে বলা হয়েছিল যে জায়গাটা একটু দূরে হলেও যেন ভালো হয়। তবে সকলে বলছিল এইবার একটু বেশি দূরে হয়ে গেছে। যদিও আমার ঠিকই লেগেছে, একটু ভালো জায়গায় যাওয়ার জন্য আমি একটু বেশি সময় ধরে ট্রাভেল করতে রাজি আছি। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে যেতে আমাদের সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। রূপনারায়ণ নদীর তীরে জায়গাটির নাম গাদিয়ারা। একদম রূপনারায়ণ নদীর সামনেই ছিল আমাদের এই পিকনিক স্পটটি এবং ঢুকে তো বেশ ভালো লাগলো। চারিদিকে ফুল গাছ রয়েছে এবং জায়গাটা অনেকটাই বড়। আমার মা এখন যেখানেই যায় শুধু গাছ দেখে আর দেখে যে কোন ডালটা বাড়ি নিয়ে যাওয়া যাবে। হোটেলটির একতলায় এসে দেখলাম একতলাতেই মস্ত একটা ছাদ এবং তার পাশ দিয়ে রয়েছে সারি সারি ঘর, আবার দোতলায় রয়েছে ঘর। এই রকম ডিজাইনের হোটেল আমি আগে কখনো দেখিনি। 2টো রুম নেওয়া হয়েছিল। আমাদের রুমটা খুবই ছোট ছিল আর কয়েক ঘন্টার জন্য খুব একটা বড় রুমেরও দরকারও নেই, তাই হয়তো এরকম ছোট ছোট রুমই দিয়েছে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি আর একটা ডিম। এদের খাবার জায়গাটা বেশ বড়, কিন্তু আমরা যখন লাঞ্চ করতে এসেছিলাম এতগুলো সিটও আমাদের কম পড়েছিল। সকালের জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু চারিদিকটা দেখতে। বাইরে যাব করেও আগে ভাবলাম ভেতরটাই একটু দেখে নিই এবং এর ভেতরে রয়েছে বিশাল বড় একটা পুকুর। পুকুরের ধারে সুন্দর বাঁধানো বেদি এবং ওইখানে সবাই মাছ ধরছিল টোপ দিয়ে দিয়ে। এই হলো আমাদের রিসোর্টের হোর্ডিং। কেউ যদি চান নিশ্চয়ই আসতে পারেন। এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই গাদিয়ারা ফেরিঘাট আর পর্যটন কেন্দ্র দেখাচ্ছে। কোনো পিকনিক স্পটের লোক আসলে এখানে টোটোওয়ালারা মনে হয় চলেই আসে। অনেক টোটোই দাঁড়িয়েছিল, কিন্তু কেউ ছিল না আমার সাথে। সবাইকে আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম যে চলো একটু বাইরেটা দেখে আসি। কাউকে না পেয়ে তাই আমি একাই বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে একটু রূপনারায়ণের তীর ধরে চারপাশটা দেখার জন্য। এত বাঁশ রাখা রয়েছে এখানে, নিশ্চয়ই কারোর পেছনে ঢোকানোর জন্য নয়। এগুলো দিয়ে হয়তো নৌকা বানানো হয় এখানে। আরও কিছুটা হেঁটে যেতে যেতেই চোখে পড়লো যে রূপনারায়ণ নদীর ধার ধরে বেশ অনেকগুলো বাড়ি রয়েছে, যেগুলোকে ওরা পিকনিক স্পট বা রিসর্ট হিসেবে ব্যবহার করছে। এরপর চোখে পড়লো যেখানে জাহাজ বানাচ্ছে। এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। পরে যখন টোটোয় করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন শুনতে পেলাম যে এই জাহাজ তৈরির কারখানাটা এখানে নতুন তৈরি হয়েছে। মোহনা স্টার্ট হলো, এই যে দাগ দেখুন, এখান থেকে মোহনা স্টার্ট হলো, আর এখান থেকে মোহনা স্টার্ট। আচ্ছা, এটার উপর এক হয়ে গেছে। দেখা যায় এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এত কুয়াশা। দুষ্টু দেখেছিস বাবা? কি দারুণ লাগছে। এটা কিন্তু গঙ্গা না, জানিস তো? না না, গঙ্গা আছে তো। গঙ্গা 3টে মুখটাই গেলে একটু ভালো লাগবে। এগুলো বাবু আগে নৌকায় করে মোহনা ঘোরার ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতার লোক আমি ঘুরেছি, আমি এস করে পড়ে গিয়ে পুরো টোটাল ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছে। ওই যে নৌকা খুঁজেই পাওয়া যায়নি। হুগলি, রূপনারায়ণ আর দামোদর এই 3টে নদী এসে এখানে মিশেছে। কেন জানি না ওরা হুগলি নদীটাকে কলকাতার নদী বলে।
ভেঙে চলে এসেছে। এটা পাট ছিল, ঘর ছিল, ওই দেখো জল টপকে ওদিকে এইখানে, এই যে এইটা কি ছিল, আয়না ঝড়ের সময় জল ঘর ওদিকে ছিল, যায়। বাড়ির মতো এত ছিল, জল এই যে ছিল। দেখো দেখো তো ইট কতগুলো জলে বসবে একদম সময় ধরে বসবে না। ওটা কি একটা পাড়? হ্যাঁ ওটা পাড়। মাঝখানে এক জায়গায় টোটোটা একবার দাঁড় করিয়েছিল, যেখানে নেমে আমরা ছবি তুলি সবাই। এখানেও দেখা যাচ্ছে অর্ধেক বানানো জাহাজ, এবং আমাদের টোটোওয়ালাটি বলছিল যে এই জাহাজের জন্য এখন এখানে প্রায় 3000 শ্রমিক থাকে, এবং তার জন্য নাকি এখানে জমির দামও অনেক বেড়ে গেছে। শিল্প হচ্ছে একদিকে ভালোই। এইভাবেই যেতে যেতে পৌঁছলাম একটি আশ্রমে। এটাই আমাদের শেষ পয়েন্ট ছিল, এবং এরপরে রাস্তা খারাপ, টোটো বলল আর যাবে না। ঢুকেই দেখলাম রং বেরঙের চারা গাছ, এবং সেই সব গাছের এখানে চারাও পাওয়া যায়। একদিন আমি আমাদের বাড়ির ছাদের বাগানটা দেখাবো। এই যে আমাদের ছাদে এত এত গাছ রয়েছে, এই গাছ লাগানো কিন্তু আমি শুরু করেছিলাম এরকম একটা পিকনিক থেকে। অনেক যুগ আগে বাবা নাকি ছাদে গাছ লাগাতো এবং সেসব গাছের পরিচর্যাও করত, কিন্তু সেই সব আমি শুধু কানে শুনেছি, কখনো চোখে দেখিনি। তারপর এরকমই এক বছর বাবার অফিসের পিকনিকে গিয়ে দেখি সেই পিকনিক স্পটে অনেক রকমের চারা গাছ, এবং বেশিরভাগই পাতাবাহারের চারা গাছ। সেখান থেকেই আমি 3টে গাছ নিয়ে এসেছিলাম। একটা গাছ এখনও রয়েছে, কিন্তু বাকি দুটো দুর্ভাগ্যবশত মরে গেছে। বেগুনি ফুলটা সুন্দর লাগলেও ওই চারাটা পাওয়া গেল না। মোট 4টে গাছ নিয়েছি আমরা এখান থেকে। আসার সময় টোটো চালক যে সরকারি আবাসনের কথা বলছিলেন, এটাই হচ্ছে সেই জায়গাটা। এটাও নাকি একটা ট্যুরিস্ট স্পট। যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে একদিনে থাকা খাওয়ার ভাড়া কত হবে সেটা জানতে আমার খুব ইচ্ছা করছে। কেউ যদি এখানে এসে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সরকারি আবাসনের পাশে আরও একটা বাড়ি ছিল, যেটা পুরো জমিদার বাড়ির মতো দেখতে। আমার এই বাড়িটাই বেশি ভালো লেগেছে। পৌঁছে দেখলাম স্ন্যাক্স হিসেবে রয়েছে ফিশ ফিঙ্গার আর চিলি চিকেন ড্রাই। পেট পুজো করে শুরু হলো একটু খেলাধুলা। সব এমপ্লয়িজ, ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে একটাই রাউন্ড মিউজিক্যাল চেয়ার হয়েছে, যেখানে আমি 3rd রাউন্ডেই আউট হয়ে গেছি। বোন 5th রাউন্ডে আউট হয়ে গেছে। বাচ্চাদের একটা আলাদা করে মিউজিক্যাল চেয়ার হয়েছিল, সেইখানে ওদের সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া ডামশার্টস খেলা হয়েছে। 2 মিনিটে কে কটা মুভির নাম গেস করতে পারবে, সেখানেও আমি আর বোন গিয়েছিলাম। বোন অ্যাক্ট করে এবং আমি গেস করছিলাম। সেখানে একটা বলেই ফার্স্ট প্রাইজ পেয়েছি। আরও 2টো চিরকুট তোলা হয়েছিল, তবে আমি বলার আগে সেগুলো অডিয়েন্স বলে দেয়। আর আমরা ফার্স্ট প্রাইজ হিসাবে পেয়েছিলাম একটা ছোট্ট ননস্টিক কড়াই, বেশ কাজের জিনিস। প্রায় 4টে নাগাদ আমাদের মধ্যাহ্নভোজ শেষ হয়, এবং মধ্যাহ্নভোজ সেরেই আমি চলে আসি নদীর ধারে এই লোভনীয় দৃশ্যটি দেখার জন্য। মধ্যাহ্নভোজে ছিল ভাত, আলু ভাজা, ডাল, পটলের তরকারি, মাটন, চাটনি, পাঁপড়। সবাই একসাথে খেতে বসায় বেশ একটা ক্যাওসের সৃষ্টি হয়, তাই আমি আর সেখানে ভিডিও করিনি। মাটনটা আমার খুব একটা ভালোও লাগেনি, এটাও একটা কারণ ভিডিও না করার। তাড়াতাড়ি করে খেয়ে আমি চলে আসি সূর্যাস্ত দেখতে। সূর্যোদয়ের থেকেও কেন জানি না সূর্যাস্তের দৃশ্যই আমার বেশি পছন্দের। বেশ কি সুন্দর, চারিদিকটা সোনালি আভায় ভরে যায়। কারণ একটা থাকতে পারে, যেহেতু আমি সকালবেলা উঠতে পারি না, তাই সূর্যোদয় আমার কাছে বিরল, তাই সূর্যাস্তই আমার ভালো লাগে। বেশিক্ষণ থাকার উপায় নেই, আবার বাড়িও ফিরতে হবে। 5টার সময় বেরোলেও পৌঁছতে 8টা বেজে যাবে। সূর্যাস্ত দেখতে দেখতেই উল্টো দিকে তাকাতেই দেখতে পেলাম কি সুন্দর একটা দৃশ্য। ঠিক সূর্যাস্তের দৃশ্যটাই ফুটিয়ে তুলেছে একটি বাড়ির দেওয়ালে। সম্ভবত কোনো লজই হবে এটা, তবে আমার কিন্তু আইডিয়াটা বেশ ভালো লাগলো। নতুন একটা জায়গায় এলাম, খুব বেশি ঘুরতে পারলাম না, কিন্তু যেটুকুই দেখলাম খুব ভালো লাগলো। নদী বা সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখতে পারলে আমি আর কিছু চাই না, আমি এইটুকুতেই সন্তুষ্ট। বাবা 60 বছরে পা দিল, আর হয়তো 1 কি 2 বছর, তারপরে আর বাবার অফিসের পিকনিকের কোনো অস্তিত্ব থাকবে না আমাদের জীবনে। স্রোতের মতোই এভাবেই সবাই ভেসে চলেছি জীবনে। চললুম এবার বাড়ির পথে। আজকের মতন ভিডিওটা এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।